যে ভাষা আন্দোলনের যে মেসেজগুলো, যে স্মৃতিগুলো, সেগুলোকে মানে এখানে টাঙানো। ছোট থেকে যদি না জানে তাহলে তো ওটা জানবে না, পরবর্তীতে ইতিহাসটা জানবে না। এটার জন্যই আসলে ওদেরকে নিয়ে আসা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। বাহারি আলপনায় সেজেছে শহীদ মিনার, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 21শে ফেব্রুয়ারি জাতির আত্মপরিচয়ের স্মারক। 21শে পদক বিতরণকালে ডক্টর ইউনূস, যে কোনো সময়ের চেয়ে দেশ এখন শক্তিশালী। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। জাতিকে অনিশ্চয়তায় না রেখে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাগিদ বিএনপি। ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দিতে সবার প্রতি আহ্বান। 2014, 18 ও 24-এর নির্বাচনে দায়িত্বে থাকা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর। যুগ্ম সচিব ধনঞ্জয় দাস সাময়িক বরখাস্ত। এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন ন্যান্সি। আরে কি করস ভাইজান গো, কাগজের বিল দিয়া মনের সুখে প্লেন বানাইছিলাম, এখন বিল দেখুন কেমনে, বিল দিমু কেমনে? মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! এখন বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিপ্ট, বিল পরিশোধের প্রমাণ। এত খুশি লাগতেছে, মন চাইতেছে কুয়াত সাবধান। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। এবারে বিস্তারিত। লাল, সাদা, কালো আলপনায় রাঙানো জাতীয় শহীদ মিনার এলাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা। ভাষা শহীদদের স্মরণে 21-এর প্রথম প্রহরে শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। এই ঘাস, এই মাটির বুকে আস্তে করে পা রেখো। এখানে আমার ভাই বরকত, সালাম, আসাদেরা শুয়ে আছে। ওরা ব্যথা পাবে, ডুকরে কেঁদে উঠবে। ভাষা আন্দোলন বিশ্বের মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য ঘটনা। এই আন্দোলনের মধ্যেই ছিল বাঙালি জাতীয়তাবাদী অনুভব। মায়ের ভাষা বাংলা কেড়ে নেয়ার ষড়যন্ত্র নস্যাৎ করতে 52 সালের 21শে ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ছড়িয়েছিল সালাম, রফিক, বরকত, শফিউল সহ নাম না জানা অনেকেই। সেই থেকেই শহীদ মিনার কেবলই একটি স্তম্ভ নয়, বাঙালির দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাসের জলজ্যান্ত প্রতীক। বছরব্যাপী এ ঐতিহাসিক স্থানের কদর করা না হলেও প্রতি বছর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সাজানো হয় পুরো এলাকা। রক্তের লাল, শান্তির সাদা ও শোকের কালো রঙের আলপনায় রাঙানো হয় পুরো চত্বর। এ বছরেও তার কোনো ঘাটতি নেই। আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানান দায়িত্বরত সাজসজ্জার কমিটির সদস্যরা। যে ভাষা আন্দোলনের যে মেসেজগুলো, যে স্মৃতিগুলো, সেগুলোকে মানে এখানে টাঙানো, তারপরে হচ্ছে সাজসজ্জা, ফুলের ব্যবস্থা করা। তবে 24-এর প্রেক্ষাপটে আঁকা দেয়াল লিখনগুলো না মুছেই ডিজিটাল আর্টের প্লেকার্ড দিয়ে সাজানো হয়েছে। 24-এর চেতনার সঙ্গে 52-এর চেতনা দুটাকে মিলিয়ে সমন্বিতভাবে এটাকে উপস্থাপনা করা হচ্ছে। তো গ্রাফিতি আমরা কোনোভাবেই কোনোটাকে ডিস্টার্ব না করে এই জন্য উপরে আমরা বাণীগুলা এবার ঝুলিয়ে দেওয়া হয়েছে। সাজসজ্জা কেমন হলো তা দেখতে আসেন অনেক দর্শনার্থীরা। কালকে তো শুক্রবার, আমরা বান্ধবীরা তো বেরোতে পারবো না, কারণ স্কুলটা বন্ধ থাকবে, তাই আজকেই মানাইতে আসলাম সাদা কালো পরে। ছোট থেকে যদি না জানে তাহলে তো ওটা জানবে না, পরবর্তীতে ইতিহাসটা জানবে না। এটার জন্যই আসলে ওদেরকে নিয়ে আসা। 21শে ফেব্রুয়ারির সম্বন্ধে জানার জন্য, দেখার জন্য। 21 কেবল একটি সংখ্যা নয়, 21 বাঙালির আত্মপরিচয়। 21শে ফেব্রুয়ারি উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত গড়ালেই বেদিতে ফুল দিতে আসবেন নানা শ্রেণী পেশার মানুষ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দর্শক, ময়মনসিংহ শহীদ মিনারে আছেন সহকর্মী ইলিয়াস আহমেদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইলিয়াস, শহীদদের স্মরণে আজ কি কি আয়োজন রয়েছে শহীদ মিনারে, বিস্তারিত জানাবেন। শহরে অর্থাৎ রাত 12টা 1 মিনিটে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার অর্থাৎ ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার টাউন হলে সেখানে কিন্তু প্রথম পরে মহান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস উপলক্ষে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হবে। অর্থাৎ প্রথম প্রহরে বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশন, রেঞ্জ ডিআইজি এবং রাজনৈতিক ব্যক্তি সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করবেন। অর্থাৎ শহীদ মিনারের ডান দিক দিয়ে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু বাম দিক দিয়ে বের হয়ে যেতে হবে। সেই বিষয়টি কিন্তু এইভাবেই শহীদ মিনার প্রস্তুত করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি শহীদ মিনারের চারপাশে কিন্তু আলপনা আঁকা হয়েছে এবং একেবারেই পরিবেশ সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে এবং দেখেছি যে আজকে কিন্তু ময়মনসিংহ নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু টহলরত অবস্থায় রয়েছেন। অর্থাৎ রাত 12টার পূর্বে থেকেই কিন্তু এখানে যারা শ্রদ্ধা নিবেদন করবেন তারা কিন্তু উপস্থিত হবেন এবং রাত 12টা 1 মিনিটের পরেই কিন্তু শ্রদ্ধা নিবেদন শুরু হবে। সেই বিষয়টি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং আমরা এই টাউন হলে কিন্তু দেখেছি প্রতি বছরের নেই এবছরেও কিন্তু সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে কিন্তু এখানে বিনামূল্যে রক্তের পরীক্ষার 2টি কর্নার কিন্তু বসেছে। অর্থাৎ সেখানে কিন্তু রক্তের পরীক্ষা কিন্তু বিনামূল্যে নির্ণয় করা হয়। আমরা যদি এখানকার একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই প্রতি বছরে নেই এবছরও আপনারা এখানে এসেছেন এবং এবছর নিয়ে আপনারা কি ভাবছেন? জি, প্রতি বছর নেই, এবার হচ্ছে আমরা আগামীকালকে যেই শহীদ দিবস আছে ওইখানে এসেছি। আমরা হচ্ছে মমতা ব্লাড কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আপনার রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে আমরা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি নিয়ে এখানে এসেছি। তিনি বলছিলেন যে স্বেচ্ছায় রক্তদান করতে অর্থাৎ সাধারণ মানুষকে উৎসাহিত করতে কিন্তু এই মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসে কিন্তু তাদের যে আয়োজন বরাবরের নেই এবারও কিন্তু তারা করেছেন। অর্থাৎ আমরা দেখেছি যে আজকে রাত 12টার পর থেকে বিভিন্ন আয়োজন শুরু হয়ে কিন্তু এবং আগামীকাল সকাল থেকে কিন্তু বিভিন্ন স্কুল কলেজে কিন্তু পতাকা অর্ধনমিত করা হবে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের কিন্তু আয়োজন করা হয়েছে। অর্থাৎ আগামীকাল দিনব্যাপীও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে অনুষ্ঠান হবে, সেই বিষয়টি প্রশাসন থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ বলা যায় যে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো নিয়ে কোনো ধরনের হুমকি বা আশঙ্কা নেই। ভিভিআইপিদের শ্রদ্ধা শেষে রাত 12টা 40 মিনিট থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে শহীদ মিনার বলে জানান তিনি। আসতে হবে পলাশী মোড় হয়ে। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে, তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা, ওই দিকে তাদের ইন্টারেস্ট, এই দিকে তাদের ইন্টারেস্ট নেই। মূলত 7টা আউটার পেরিফেরিতে বন্ধ করে দেওয়া হবে। এখানে গাড়ি নিয়ে ঢোকা, আমাদের যে চলাচলের রাস্তা সেটা হলো পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের চাইতে দুঃসাহসী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে নারী ফুটবল দলসহ পদকপ্রাপ্ত 18 জনকে সম্মাননা জানানো হয়। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দেয়া হয় 21শে পদক। এবার পদক পেয়েছেন চলচ্চিত্রে মরণোত্তর আজিজুর রহমান, সঙ্গীতে মরণোত্তর ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসিরুদ্দিন আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মরণোত্তর মাহফুজ উল্লাহ, গবেষণায় মইদুল হাসান এবং শিক্ষায় ডক্টর নিয়াজ জামান।
আর বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে এই পদক পান মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা। এছাড়া সমাজ সেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহিরকে মরণোত্তর 21 পদক দেয়া হয়। আর সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হাতে 21 পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, অতীতের যে কোনো সময়ের চাইতে জাতি বেশি ঐক্যবদ্ধ। তরুণ প্রজন্ম আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। তারা ঘুরে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে 1976 সাল থেকে 21 পদক দেয়া হচ্ছে। প্রত্যেককে 35 গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও 4 লাখ টাকার চেক দেয়া হয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। জাতিকে আর অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোট হলে দেশ স্থিতিশীল হবে। আর জনগণকে গিনিপিগ না বানিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির নেতারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মহান 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, শিক্ষাবিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনায় উঠে আসে মহান 21শে ফেব্রুয়ারির গৌরবগাথা ইতিহাস। এ সময় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার করবে নির্বাচিত সরকার। জনগণকে গিনিপিগে পরিণত না করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমাদের শিকড় যদি সেটা হয়, এই শিকড় সম্পর্কে আরো জানার, আরো বোঝার, তাদেরকে আরো ভালোবাসার, আরো শ্রদ্ধা করার দায় আছে আমাদের, দায়িত্ব আছে আমাদের। আশা করব আমরা সেই দায়িত্ব পালন করতে সক্ষম হব। জনগণের নির্বাচিত সরকার চাই। সংস্কার যদি করতে হয়, নির্বাচিত পার্লামেন্ট এই সংস্কার করবে, বাংলাদেশের জনগণ এই সংস্কার করবে। বাংলাদেশের জনগণকে কোনো ধরনের গিনিপিগে পরিণত করার চেষ্টা করবেন না। এই 2025 সালে এসে মানুষের নতুন প্রজন্মের ভোট দেবার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। এদিকে কুমিল্লার লাকসামে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা রূপরেখা বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত নির্বাচন হবে দেশ তত সংকট মুক্ত হবে। তাই দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে, প্রফেসর ইউনূসকে, যে আমরা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এ সময় ঐক্যে ফাটল সৃষ্টি হয় এমন বক্তব্য পরিহারে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অন্যান্য রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধে নির্বাচন কমিশনকে জোর প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ। বেশিরভাগ রাজনৈতিক দলগুলোরও মত রয়েছে দলটির নিবন্ধন বাতিল প্রসঙ্গে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর।
বৃহস্পতিবার বিকেলে সিএসসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান গণ অধিকার পরিষদের এই নেতা। আইন শৃঙ্খলা ও নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করতে হলেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজন রয়েছে বলেও জানান গণ অধিকার পরিষদ সভাপতি ভিপি নূর। এছাড়াও তিনি আরো বলেন, ভোট জালিয়াতি সহ সকল অনিয়ম বন্ধ করতেও প্রস্তুতি নিচ্ছে এইবারের নির্বাচন কমিশন। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, অবশ্যই এটা নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। সবচেয়ে এটা আমি মনে করি একটা রাজনৈতিক ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে, সরকারেরও এখানে ভূমিকা নিতে হবে। 2014, 2018 ও 2024 সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা 22 জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তবে অবসরে যাওয়া মানেই মুক্তি নয়, দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিগত 3টি বিতর্কিত নির্বাচনে দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছর হয়েছে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, বাকিদের ওএসডি করা হয়েছে। এর মধ্য দিয়ে ডিসিদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের বার্তা দেওয়া হয়েছে। এর আগে এই 3 জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা 43 জন জেলা প্রশাসককে ওএসডি করা হয়। জন অলরেডি ওএসডি করেছে। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স 25 বছরের কম, আর 25 বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। আজকে আমরা 22 জন এরকম যারা ডিসি ছিলেন, তার মধ্যে সচিবও আছে, 22 জনকে আমরা বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। এবং রিটায়ার করাই মানে যে নিষ্পত্তি তা না, জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং এগুলো বাস্তবায়ন হচ্ছে। প্রথমবার কেন্দ্রীয় ব্যাংকের কোনো গভর্নরের নামে মামলা করল দুদক। 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আর মানি লন্ডারিং এর অভিযোগ খতিয়ে দেখতে সাবেক আইজিপি বেনজিরের স্ত্রী ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ফজলে আদিত্যের প্রতিবেদন। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল বারাকাতের বিরুদ্ধে আনানটেক্সট গ্রুপকে জালিয়াতির মাধ্যমে ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এমন তথ্য নিশ্চিত করে বলেন, 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরস্পর যোগসাজশী প্রতারণা 297 কোটি 38,87,296 টাকা আত্মসাতের অপরাধে জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের ডক্টর আতিউর রহমান সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে অর্থ পাচারের অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিনা রিশাদ ও তাহসিন রাইসের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অপরাধ লব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা এবং নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত রেখে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। এদিন পাবনা 5 আসনের সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে 9 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 425 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়। 425 কোটি 34 লক্ষ টাকারও বেশি লেনদেন, অস্বাভাবিক লেনদেন করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের মামলায় যেসব আসামি দেশের বাইরে অবস্থান করছে তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ চলমান আছে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক। অনেক ধন্যবাদ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। 17 বছর আগে 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। চূড়ান্ত রায় প্রকাশের পর তারা নিয়োগ পেতে শুরু করবেন জানিয়েছেন আইনজীবীরা। আর আদালতের রায়ে সন্তোষ জানান ভুক্তভোগীরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। দীর্ঘ 17 বছরের আইনি লড়াইয়ের অবসান। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই রায়ের মধ্য দিয়ে নিয়োগে বাধা কাটল বঞ্চিতদের।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। 2007 সালে 27তম বিসিএস এ প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের এই 1137 জন। এরপর 111-এ তাদের সেই নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে দ্বিতীয় ভাইভায় ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই। হাইকোর্টের এক বেঞ্চ 1137 জনের নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভাকে বৈধতা দেন। বাড়ে অপেক্ষা। তবে 5 আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর এই নিয়োগ বঞ্চিতরা ফের রিভিউ করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায় এলো বৃহস্পতিবার। প্রায় 1200 মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে 27 বিসিএস উত্তীর্ণ হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। আইনজীবীরা জানান এটি ঐতিহাসিক রায়, তবে রাজনৈতিক কারণেই এমন দুর্ভোগ নেমেছিল বলেও জানান তারা। রাজনৈতিক বিবেচনায় 1/11 সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। এই রায়ে সন্তোষ প্রকাশ করেন 27তম বিসিএস এর নিয়োগ বঞ্চিতরা। এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং আমরা যেটা দেখেছি যেখানে যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ড পাওয়া 2 বন্দীর কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি মোবাইল ফোন। নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে মোবাইল ফোন কিভাবে বন্দীদের হাতে পৌঁছালো তা নিয়ে চলছে তোলপাড়। এরপরই বিভাগের অন্য কারাগারগুলোর নিরাপত্তা বাড়াতে চিঠি দিয়েছেন ডিআইজি প্রিজন। কাজী শাহেদের প্রতিবেদন। আমি নামটা লিখে রাখছি, একটার নাম তরিকুল আর একটা নাম কি জানো। ও আচ্ছা, ওদের কাছ থেকে না? আচ্ছা, ওরা 20 সালেরই। আরেকটার নাম দেখেন তো, পাওয়া যায় কি ভাই? তরিকুল আর মতিন। মতিন, এরা কি যাবজ্জীবন আসামি? হ্যাঁ, ফাঁসির আসামি। ফাঁসির না? দেশ টিভির হাতে আসা এই কল রেকর্ড রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর সঙ্গে জনৈক ব্যক্তির কথোপকথনে উঠে এসেছে সম্প্রতি এই কারাগারের ফাঁসির সেল থেকে 2টি মোবাইল ফোন উদ্ধারের ঘটনা সহ অভ্যন্তরীণ অনিয়মের চিত্র। অনুমোদন ছাড়া মোবাইল ফোন 2টি ভেতরে কিভাবে গেল তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। কর্তৃপক্ষ মোবাইল ফোন উদ্ধারের কথা স্বীকার করে জানিয়েছে এই ঘটনায় নেওয়া হয়েছে ব্যবস্থা। যে এই ধরনের কোনো বিষয় যেন যেই কারাগারের ভিতরে যাবে আইজি অফিসের একটা স্পষ্ট নির্দেশনা রয়েছে, পত্র প্রেরণ করা হয়েছে। সেখানে এই পত্রের মধ্যে যাদেরকে উল্লেখ করা হয়েছে তাদেরকে অবশ্যই নিবিড় তল্লাশি করে কারাগারের ভিতরে প্রবেশ করানোর ব্যবস্থা নিয়েছি আমরা। কারাবিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল ফোন উদ্ধারের পর বিভাগের অন্য কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করতে চিঠি দিয়েছেন ডিআইজি প্রিজন। আমি কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ইতিমধ্যে আমি একটা আদেশ জারি করে দিয়েছি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এবং যারা আমাদের গার্ডিং স্টাফের মধ্যেও আছে, আবার বন্দীরাও কিছু কিছু বাইরে যায়, আদালতে যায়, অন্যান্য কারাগার থেকে চলে আসে। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে নিবিড় যে তল্লাশিটা, এই তল্লাশির ক্ষেত্রে কোনো ঘাটতি থাকার কারণে এটা হয়ে থাকে। এর আগেও কাশিমপুর কারাগারে বন্দীকে নারী সঙ্গ পেতে সহযোগিতা করার অভিযোগ আছে সিনিয়র জেল সুপার রত্না রায়ের বিরুদ্ধে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বাংলাদেশের বিভিন্ন গ্রামে মহাজনদের ক্ষুদ্র ঋণের দৌরাত্ম্য নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস। সকালে বিআইডিএস অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে গবেষণাপত্র প্রকাশ করেন অস্ট্রেলিয়া সাউথ এশিয়া রিসার্চ সেন্টারের ডিরেক্টর প্রফেসর শ্যামল চৌধুরী। বলেন, বাংলাদেশের গ্রাম অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে এনজিও না থাকায় গ্রামীণ মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হয় গ্রামাঞ্চলের মানুষ। ভবিষ্যতে এনজিওর সংখ্যা বাড়লে ধীরে ধীরে ঋণের হার কমে আসবে বলে জানান তিনি। একটা এনজিও বাড়ে, সেই ক্ষেত্রে মালিনারদের কাছ থেকে ঋণ নেওয়ার পরিমাণ কমে যায়। তো ঋণের সংখ্যার দিক থেকে বলতে গেলে প্রায় 33% কমে যায়। আমাদের অনেক ব্যাংক হয়েছে, কিন্তু তারপরও মালিনাররা আছে, সেইখান থেকে প্রায় যে কোনো গ্রামে যদি যান 20 থেকে 30% লোন আসে মালিনারের কাছ থেকে। কিন্তু সবচেয়ে বড় সোর্স হচ্ছে এখন গ্রামের মানুষের জন্য প্রায় 50% মানুষ
এনজিওদের কাছ থেকে ঋণ নিচ্ছে।